সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2009-10 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে হামলা মামলার শিকার হয়েছেন অসংখ্যবার। নিপীড়নের সেই সব স্মৃতি তুলে ধরতে তিনি আজ হাজির হয়েছেন স্টুডিওতে। আমরা তার মুখেই শুনব নিপীড়নের সেই সব স্মৃতি। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 24-এর শহীদ রেজাউল করিমের স্ত্রী আকলিমা আক্তার লিমা। ব্যবসায়ী রেজাউল 19 জুলাই দুপুরে রামপুরা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। লিমার মুখে শুনতে চাই তার স্বামী কিভাবে শহীদ হলেন, এখন কিভাবে দিন কাটছে 12 বছরের ছেলেকে নিয়ে। আরিফুল ইসলাম ও আকলিমা আক্তার লিমা, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আরিফুল ইসলাম ও আকলিমা আক্তার লিমার উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ আরিফুল ইসলাম, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। স্থানীয় স্কুল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশের পর 2009-2010 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পারিবারিকভাবেই আরিফ ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, যে কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সক্রিয় হন ছাত্রদলের রাজনীতির সঙ্গে, যুক্ত হন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে। ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার ছাত্রলীগ পুলিশের হামলার মুখে পড়েছেন আরিফ। মিথ্যা মামলায় করেছেন কারাভোগ। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার দিনগুলোতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতারা থাকতেন যার অগ্রভাগে, আর তার মধ্যে সম্মুখ সারিতে থাকতেন অকুতভয়ে ছাত্রনেতা আরিফুল ইসলাম। আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বপ্রথম ভিকটিম, যাকে সবার আগে হল থেকে নির্যাতন করে বের করে দেয় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। সর্বশেষ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও তিনি বীরোচিত ভূমিকা রাখেন। 24-এর শহীদ রেজাউল করিমের জন্ম ঢাকায়। তার বাবার নাম ইমাম আলী ও মায়ের নাম জুলেখা বেগম। 4 ভাই 1 বোনের মধ্যে রেজাউল সবার ছোট। রাজধানীর রামপুরার উলন রোড পাকা মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। স্ত্রী আকলিমা আক্তার লিমা ও লাবিব রওশন নামে 12 বছরের একটি ছেলে রয়েছে তার। 24-এর মধ্য জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধলে তাতে যোগ দেয় দেশের আপামর জনসাধারণ। ব্যবসায়ী রেজাউল করিমও বাদ যাননি, তিনিও সেই আন্দোলনে যুক্ত হন। 19 জুলাই রাজধানীতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পুলিশ। অনেকের সঙ্গে রেজাউল করিমও এদিন শহীদ হন। শুক্রবার জুমার নামাজের পর রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রেজাউলকে গুলি করে হাসিনার পুলিশ। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। শুরুতেই যাচ্ছি আরিফুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আপনি একজন ছাত্র এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র রাজনীতির এক ধরনের জৌলুস আছে, ইতিহাস আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 52, 69, 71, 90 অনেকগুলো আন্দোলনের সাথে ছিল। সর্বশেষ 24-এও তাদের আমরা ভূমিকা রাখতে দেখেছি। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করতে কি কেন তারা রাষ্ট্রের রোষানলে পড়বে বা পড়তে হয়? আপনি কোন কোন ধরনের রোষানলে পড়েছেন? আমি এমন একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, যে সংগঠন এবং দলের প্রতিষ্ঠাতা ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বাংলাদেশের প্রত্যেকটি সংকটময় মুহূর্তে যে পরিবার মুক্তির অগ্রদূত হয়ে আবির্ভূত হয়েছে প্রত্যেকটা সংকটে, সেই জিয়া পরিবার। তো এই ছাত্র সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে করা সংগঠন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 সেশনের একজন শিক্ষার্থী। আমি 2010 সালে হলে ওঠার পরেই আমি ছাত্রলীগের গ্যাস্ট্রুম কালচারের যে অপসংস্কৃতি তা দেখে আমি পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ততা হয়, আমি ছাত্রলীগের রাজনীতির জন্য একাত্মতা পোষণ করি। সেই থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির পথ চলা শুরু। সর্বশেষ 24-এর আন্দোলনেও ছাত্রদল ভূমিকা রেখেছে।
আপনি নিশ্চয়ই নিজেও ভূমিকা রেখেছেন। তো জুলাই আগস্ট এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, এই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আমরা থাকার চেষ্টা করেছি। আমার বাসা কাজীপাড়ায় ছিল। হলে থাকতে পারেননি, তাই কাজীপাড়া বাসায় ছিল? জি, আমি হলে থাকতে পারিনি। আমাকে 24 মার্চ 2011 সালে হল থেকে বেধড়ক নির্যাতন করে বের করে দিয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপির একটি কর্মসূচিতে। আমরা সেই ঘটনা শুনবো, 24-এর ঘটনা। 24-এর 16 জুলাই থেকে আমাদের নির্দেশনা দেওয়া হলো আমরা যেন এই ছাত্র আন্দোলনে যথাযথ ভূমিকা রাখি এবং আমরা সক্রিয় অংশগ্রহণ করি আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে। আমার বাসা কাজীপাড়া হওয়ায় আমি 17 জুলাই থেকে 17, 18, 19, 20 জুলাই নিয়মিত কাজীপাড়া এবং মিরপুর 10-এ আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা এবং যারা ম্যাঙ্গো পিপল ছিল সবাইকে নিয়ে, যেহেতু এটা ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক আন্দোলন ছিল, এই ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 17 বছরের নির্যাতনের রোষানলে এবং বিএনপির যে একটি গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। তো আমি রেগুলার নামার পর মিরপুর 10-এ যেদিন মেট্রো রেল নাশকতা হয়, আগুন দেওয়া হয়, ওই দিন 19 জুলাই, মোস্ট প্রবাবলি 20 জুলাই, ওই দিনে আমি প্রাইভেটের আমার নেতাকর্মী সহ আমার বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের নিয়ে ওইখানে সক্রিয় অংশগ্রহণ করি এবং মিছিল এবং রাজপথে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিই, যার দরুন সেখান থেকে টার্গেট করে এবং পরবর্তীতে 21 জুলাই সন্ধ্যার পর আমি একটা মিছিলের নেতৃত্ব দিই আমার নেতৃত্বে। মিরপুরের পরিবেশটা কেমন ছিল ওই দিন? মিরপুরের পরিবেশ ছিল আপনার অসংখ্য ভয়াবহ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বাসায় কাজীপাড়া, আমার বাসার নিচ পর্যন্ত মানুষের অবস্থান ছিল এবং আপনি দেখবেন আমার ওই মিছিলে হেলিকপ্টার থেকে আমাদের উপরে গুলিবর্ষণ করা হয়। ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং যার কারণে আমাদের প্রত্যেকে, আমার সাথে আমার সহযোদ্ধা 4 জন ছিল বিশ্ববিদ্যালয়ে। আমি শুধু ভাগ্যক্রমে বেঁচে যাই। 22 জুলাই রাত 10টার দিকে অ্যাটাক দেয় আমাদের বাসায় আমাদেরকে ধরার জন্য। যেহেতু আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি, আমরা প্রতিদিন ওখানে ছাত্র আন্দোলনে নেমেছি, সবাইকে সহযোগিতা করেছি, আমরা পানি বিতরণ করেছি, নিজেরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। কিন্তু ভাগ্যবশত আমি নিচে নামলে তখনই ডিবি অ্যাটাক দেয় এবং আমার 4 জন সহযোদ্ধাকে ধরে নিয়ে যায়। তাদেরকে নিয়ে 5 দিন গুম করে রাখা হয়, একজনকে মাস্টারমাইন্ড বানানো হয় এবং আমার নেতৃত্বে যেহেতু মিছিল হয়েছে আমাকে মেট্রো রেল নাশকতার ডিবি হারুনের ভাষ্যমতে মূল পরিকল্পনাকারী বানানো হয় এবং তাদেরকে অকথ্য নির্যাতন করে, অকথ্য গালিগালাজ এবং অমানবিক নির্যাতন করে রিমান্ডে নিয়ে, এবং আমি কোথায় আমার অবস্থান জানার জন্য। সে যে কী এক অবস্থা ছিল আসলে তা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর ওদেরকে যখন রিমান্ড শেষ করে যখন থানায় নিয়ে যায় এবং আমার তখন পুরোপুরি আত্মগোপনে আমি ছিলাম। আমি কালিয়াকৈর একটি ফিশারির ঘরে দীর্ঘদিন ছিলাম, 5 দিনের মতো আমি সেখানে অবস্থান নিয়েছিলাম। মাছের ঘেরের মধ্যে? হ্যাঁ, মাছের ঘেরের মধ্যে, যেখানে আমি কোনো ইলেকট্রনিক ডিভাইস আমার সাথে ছিল। কারণ আমাদের একজন সহযোদ্ধাকে ছেড়ে দিয়েছিল, যে আমাদের সাথে রুমে থাকতো একটা ছোটো ভাই। সে ফোন দিয়ে যখন বলছিল যে ভাই সবাইকে ধরে নিয়ে গেছে, আপনাকে ব্যাপক খুঁজছে এবং আপনি এখানে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের থেকে এটা স্বীকারোক্তির জন্য ব্যাপক, তো আপনি একটু সতর্ক থাকেন। এটা আমি পরবর্তীতে আমার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইকে অবগত করেছিলাম। 5 তারিখ পর্যন্ত আর কি রাস্তায় নামতে পারেননি? 5 তারিখ পর্যন্ত আমি 3 আগস্ট আমি আবার ঢাকায় ব্যাক করেছি। থেকে চলে আসেন? জি, 3 আগস্ট যখন এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে অবস্থান করলো এবং ছাত্র জনতা সকলের ভিত্তিতে এক দফা দাবি আদায়ের যখন ঘোষণা আসলো, তখন আমি খুব কষ্ট করে ওখান থেকে, যেহেতু আমাকে বলা হয়েছে যে আমাকে মেরে ফেলবে, এক প্রকার আমার ছোটো ভাই কেঁদে কেঁদে বলছে যে ভাই তাদের অনেক নির্যাতন করছে আর আপনাকে অনেক খুঁজতেছে, যেহেতু আপনি তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নেমেছেন, এই সেজন্য আমি আমার পার্টির নির্দেশনা অনুযায়ী আমি আমার একটু সেফটি জায়গায় ছিলাম। কিন্তু 3 আগস্ট থেকে আমি আবার সক্রিয় ভূমিকা পালন করছি। না, তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ওইখানেই প্রোগ্রাম কর্মসূচি করেছেন এবং 5 আগস্ট চূড়ান্ত আন্দোলন মানে পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজপথে ছিলেন। আরিফ, এছাড়াও তো আরও অনেক ধরনের নির্যাতনের মুখে পড়তে হয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে। জি, তো সেগুলো কোনগুলো? আগেই বলেছি যে আমি এমন একটি দলের ছাত্র প্রতিনিধিত্ব করি যে পরিবার এই দল এবং এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছে, সেই পরিবারের থেকে নির্যাতিত এবং নিপীড়িত আসলে আমরা কেউ নই। প্রথমেই বলেছিলাম যে আমি 24 মার্চ 2011 সালে আমাকে হল থেকে বেধড়ক পিটিয়ে বের করা হয়েছে। হল থেকে বের করে দেওয়ার বা হলের নির্যাতনের গল্প শুনবো, স্মৃতি শুনবো, সেই ভয়াবহ বর্ণনা শুনবো। তার আগে আমরা একটু আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আকলিমা আক্তার লিমা। তিনি তার স্বামীকে হারিয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে।
আমরা একটু লিমার কাছ থেকে তার স্বামীর হারানোর গল্প শুনি, তার জীবনের বর্তমান বাস্তবতা শুনে আসি। লিমা, আপনাকে কোন জায়গা থেকে প্রশ্ন করব ঠিক প্রশ্ন খুঁজে পাচ্ছি না, কারণ আপনার পুরো জীবনটাই একটা প্রশ্নবোধক চিহ্নে ঝুলে আছে। এটাই সত্যি যে এখন আমার পুরো জীবনটা এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে আমার আর আমার ছেলের জন্য। পারিবারিক, সামাজিক দুটো দিক থেকেই খুব কঠিন হয়ে আসছে আমাদের জীবনধারাটা। আর আমরা কোনোভাবেই এই ঘটনার জন্য বা এই মুহূর্তটা আমাদের জীবনে আসবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কাম্য না, প্রত্যাশিত না। হ্যাঁ, যখন কিনা আমি শুনলাম যে আমার হাজবেন্ডের গুলি লেগেছে, তো আমি তখন ভাবছি কি আমি কি কত তারিখে ছিল? 19 জুলাই। 19 জুলাই। হ্যাঁ, 19 জুলাই। তো আমি না আমার 19 জুলাই আপনার হাজবেন্ডের সাথে আপনার শেষ দেখা কখন বাসা থেকে বেরোলো, এই জায়গা থেকে একটু শুরু করেন। জুম্মার নামাজ পড়ে এসে ও ঘরে ঢুকলো, আমরা দুজনে একই বেডে শুয়েছিলাম, পাশাপাশি ও আমি শুয়েছিলাম। আমাদের বাসা থেকে একজন এসে ওকে ডাকতেছে যে ভাই আসেন একটু বাইরে যাব। তো আমি কিন্তু তখন আর জানি না ও মানে জুমার নামাজ পড়ে এসে লাঞ্চ করবে। হ্যাঁ, লাঞ্চ করবে তো, হ্যাঁ রেস্ট নিচ্ছিল। তো বৃহস্পতিবার থেকে আমাদের দুইজনের খুব মন খারাপ। আবু সাইদের ঘটনা নিয়ে আমরা দুইজনই খুব বিষণ্ণ ছিলাম। তো আমারও মন ভালো নাই, ওরও মন ভালো নেই, কিন্তু আমি জানি না যে ও এই ব্যাপারটা নিয়ে এত ডিপলি বা এত সিরিয়াস ছিল। ও শুক্রবার দিন ভোরবেলা, পরে আমি এই ঘটনাগুলো জানতে পারি, ভোরবেলা ও বেটার লাইফে ছিল। ওখানে যারা যারা মানে ভোরবেলা বলতে কি আর্লি মর্নিং? হ্যাঁ, আর্লি মর্নিং, হ্যাঁ ফজরের পরপর ও মানে বের হয়ে গেছে বাসা থেকে। তো ওখানে যারা মানে আহত হয়েছে বা যারা ইনজুর্ড ছিল ওদেরকেও সেবা দিয়েছে, নিজে পানি কিনে ওদেরকে পানি খাইয়েছে। তো এই কাজগুলো করে ও আবার বাসায় চলে আসছে। তো নামাজ পড়ে ও বাসায় ঢুকছে, রেস্ট করবে বা আমরা একসাথে লাঞ্চ করবো, আমরা দুজনে একসাথেই শুয়েছিলাম। তো এর মধ্যে ডাক দিল, বের হয়ে গেল। আমি দেখলাম শার্টের বাটন লাগাতে লাগাতে ও বের হয়ে যাচ্ছে। তো আমি ওর দিকে না তাকাই রইলাম, কিন্তু আমি জানি না, কিন্তু আমি ওই দিন কিছু বলতে পারিনি। আর আমি না, এটাই যে শেষ দেখা, হ্যাঁ এটা শেষ দেখা আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু আমি ওর দিকে তাকাই রইলাম, আমি কিছু বলিনি। তো ও নিচে যে সবাইকে বলতেছে, আমাদের বাসার মানুষকে, আমার তো অনেক সাহস আছে, আসলেও অনেক সাহসী ছিল, শুধু সাহসী না, নির্ভীক আর দুঃসাহসী। আর আমি সবসময় ওকে বলতাম যে তোমার এই দুঃসাহস আমাকে একদিন ডুবাবে। মানে যে কোনো পরিস্থিতিতে ও কখনো ভয় পেত না, ঘাবড়ে যেত না, সেটাকে সাহসের সাথে খুব সুন্দর সেটাকে হ্যান্ডেল করতো। তো আমি এটা নিয়ে আমি ভয় পেতাম যে তোমার এই সাহস একদিন আমাকে শেষ করে দিবে। তো বলতেছে যে আমার তো সাহস আছে, আমি তো সামনে দাঁড়াতে পারবো, তোমরা তো পারবা না, আমি পারবো। তো এই বলে হাঁটতে হাঁটতে মেইন রোড গেল। তো ঘটনাস্থলে মানে আমার ছেলের বয়সী একটা বাচ্চাকে গুলি করা হয়েছে। তো সেটা দেখে ওর মেন্টাল কন্ডিশনটা ধরে রাখতে পারেনি। তো তখনই ও নিজের হাত উঁচু করে বলতেছে কি বাচ্চাদেরকে মারিস না, আমাকে মার। এটা বলে নিজের হাত উঁচু করে দিছে। আর ঠিক সেই মুহূর্তেই নাকি ওর বুকে এসে গুলিটা লাগে, মুহূর্তেই ও পড়ে যায়। যদিও আমি খুব ডিটেলস আমি কারো কাছ থেকে শুনি নাই বা শোনার মতো সেই মানসিকতা এখনও আমার সৃষ্টি হয়নি যে আমি এই ঘটনাটা কারো কাছ থেকে শুনবো। ওকে ইসেতে নিয়ে যাওয়া হয়, ডেল্টা কেয়ারে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে তারপরে বেটার লাইফে নিয়ে যাওয়া হয়। ওখানে আর ওর কোনো পালস পাইনি। তো আমার কাছে যখন খবরটা আসলো যে রেজা ভাইয়ের গুলি লাগছে, তা আমি তখন ভেবেছি কি হয়তো বা গুলি লাগলে হয়তো বা হাতে বা পায়ে বা সামান্য কিছু হয়তো বা ছোড়া গুলি, এরকম কিছু। একটা সেকেন্ডের জন্য আমার মাথায় আসে না যে এরকম কিছু হবে, আমি এটা মেনে নিতে পারবো না। মানে একেবারে বন্দুকের গুলি? না, এটা আমি এক্সপেক্ট করিনি। তা আমি বলতেছি আমি হসপিটালে যাব, আমি ওকে নিয়ে হসপিটালে যাব, ও কোথায় আছে আমি বের হয়ে যাব। তো বাসা থেকে বলতেছে যে ঠান্ডা হও, কারণ তারা তো জানে যে ও আর নাই। হ্যাঁ, তারা খবর পেয়ে গেছে, তো আমার অবধি আর আমারও মেমোরিতে নাই যে এরকম কোনো কিছু হবে। সেটা তো আপনার চিন্তার বাইরে, বিশ্বাসের বাইরে। তো যখন কিনা আমি দেখলাম যে মানে যারা নিয়ে আসতেছে, দেখি কি তাদের পুরা কাপড় রক্তে লাল হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি এই রক্ত কার? তখন বলতেছে যে রেজা ভাইয়ার নেই। আমি বলি না, এটা মানতে পারি না। আমার বাচ্চাটা যখন আমাকে বলে যে মামুনি, আমাকে আমার ছেলে জান্না বলে ডাকে, বলে জান্না তোমার বাবা আছে, আমার চাচাতো বোনদের বাবা আছে,
আমার খালাতো ভাইদের বাবা আছে, আমার তো বাবা নেই। এই প্রশ্নটা একটা মার জন্য যে কত ভারী, সেটা আমি ব্যতীত কেউ অনুভব করতে পারবে না। আমি এক দৃষ্টিতে আমি আমার ছেলের দিকে তাকিয়ে থাকতে পারি না, সত্যি আমি পারি না। কারণ মানে ও যে এই বয়সে বাবা হারা হয়েছে, এটা আমি মন থেকে এটা এখনো আমি এটা মেনে নিতে পারছি না। তখন হসপিটালে গেলেন আপনি? না, আমি হসপিটালে আপনাকে যেতে দেওয়া না, হয়নি? আমাকে যেতে দেওয়া হয়নি। আমার ভাসুর, তারপর আমাদের নিচে যারা ছিল ভাড়াটিয়া, ওরা যে নিয়ে আসছে। তো আমি দেখি যে ওকে নিয়ে আসছে, আমি দেখলাম ও আমার কাছ থেকে হেঁটে গেল মানুষটা। সেই মানুষ যে আর আমার কাছে ফিরে আসবে না, এটা আমি মানতে পারি না। মানে যখন সে বাসা থেকে বেরোচ্ছিল, আপনি কি ওনাকে বাধা দিয়েছিলেন? না, আটকেছিলেন? আমি ভাবছি হয়তো শেষ কথাটা কি ছিল? আসলে আমি ওকে ওই দিন কিছু বলতে পারিনি। আমিও কেন জানি ওই দিন চুপ হয়ে আমি ওর দিকে শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। ও বের হয়ে যাচ্ছে, আমরা পাশাপাশি একই বেডে শোয়া, ও আমি দুইজন একসাথে শোয়া। যে ও নামাজ পড়ে আসছে, ঠিক আছে একটু রেস্ট করো, একটু পরে আমরা লাঞ্চ করব। মানে লাঞ্চ আর করা হয়নি? না, লাঞ্চ করা হয়নি। তো এর মধ্যে ও বের হয়ে যায়। তো কিছুক্ষণ পরে এই খবর আসে যে ওর গুলি লেগেছে। আপনি কি তার মরদেহ দেখেছিলেন? হ্যাঁ। কি দেখলেন? আসলে আমি শুধু এক নজর দেখেছি, আমি শুধু দেখেছি যে ওকে নিয়ে বাসায় নিয়ে আসলো। এরপরে আর আমাকে দেখতে দেয়নি। আর এরপরে যে আমার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। দীর্ঘ 3-4 দিন যাবৎ আমি কোন মেন্টাল কন্ডিশনে ছিলাম আমি বলতে পারবো না। আমি শুধু, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখতো, আর যখন আমার ঘুম ভাঙতো আমি শুধু বলতাম রেজা কই। আর আমার মাকে বলতাম যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমার স্বামীর দেশের প্রতি ভালোবাসা খুব শুরু থেকেই ও দেশকে ভালোবাসে, খুব ত্যাগী স্বভাবের ছিল। যদি রাজনীতি তো করতেন না, তিনি কি করতেন? এমনি ব্যবসায়ী ছিলেন, রাজনীতি করতো না, কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে হ্যাঁ দেশের প্রতি তার খুব ভালোবাসা ছিল। হ্যাঁ, খুব সচেতন ছিল নাগরিক হিসেবে। হ্যাঁ, অন্যায় কখনো সে কখনো ওইটা সহ্য করতো না, সেটা ঘরে হোক বাইরে হোক, সে সবসময় প্রতিবাদী ছিল, খুব প্রতিবাদী স্বভাবের ছিল। অন্যায় সে মানবে না, সেটা যেখানে হোক যেভাবে হোক সেটা সে প্রতিবাদ করবেই। তো দেখা গেছে এর কারণে অনেক সময় নিজের উপরে খুব ঝামেলা হয়েছে, বা আমি বলতাম যে বাদ দাও না, প্রয়োজন নেই, আমরা স্বাভাবিকভাবে থাকি। দাফন করলেন কোথায়? তার কি পোস্টমর্টেম হয়েছিল কিনা? না, ও পোস্টমর্টেম করা হয়নি, আমাদের পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়েছে। হ্যাঁ, রামপুরাতে আমাদের পারিবারিক কবরস্থানে ওকে দাফন করা হয়েছে। আপনি কি মামলা করতে পেরেছিলেন? না, আমি মামলাতে যাইনি। কারণটা কি গেলেন না কেন? এগুলাতে আপনি হয়তো স্বামী হত্যার বিচার চাইছেন না, হ্যাঁ, কিন্তু আপনার সন্তান বাবা হত্যার তো বিচার চাইবে না। অবশ্যই আমি এটার বিচার চাই, আমি যে এটার বিচার চাইবো না, আমি তো তার বিপরীতে না। আমি সেটা বলছি না, হয়তো ভয়, সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, নানান কারণে হয়তো আপনি সংকুচিত হয়ে যাবেন, কিন্তু এই ভয়ের কারণে শিশুপুত্র, হ্যাঁ, ও এখন তো মনে হচ্ছে যে না, আমার এখন ও শিশু, কিন্তু একটা সময় গিয়ে তো সে তার পিতৃহত্যার বিচার চাইবে। হ্যাঁ, কারা তার বাবাকে মারলো, তখন একটা প্রশ্ন থেকে যাবে না? ভয়ের কারণেই আমার এই জায়গাটা থেকে সরে আসা, বা আমি এখনো সাহসের সাথে মানে মামলা করব। দেখা যাচ্ছে আমার এখন আমাকে দেখে রাখার মতো কেউ নেই, আমার গার্ডিয়ান বলতে এখন কেউ নেই, আমি এখন একা। হ্যাঁ, আমার সন্তানই, আমার ছেলে সবসময় আমাকে বলে, আমি ওর বাবা থাকতে আমি বলতাম ছেলে তো তোমার মতো হয়েছে। তো যখন আমি কাঁদি, আমি ওর সামনে কাঁদতে পারি না। ছেলে খুব খুব আমাকে সাপোর্ট করে, ও সবসময় আমাকে চোখে চোখে রাখে। ও 12 বছরের হলে কি আছে, মানে ও আমার বাবা, আমাকে মা তুমি কান্না করবে না, আমার বাবা শহীদ হয়েছে, আমিও শহীদ হব, আমিও কিন্তু বাবার মতো শহীদ হব, আর আমি তোমাকে দেখে রাখবো। তুমি তো সবসময় বলতে যে আমি আমার বাবার মতো হয়েছি, আমি আমার বাবার মতো হয়েছি, কই আমার বাবা তো হারাইনি, তুমি আমাকে দেখো, আমি তো বাবা, আমাকে দেখে তুমি থাকো মা। এইটুকু একটা বাচ্চা ছেলে যখন আমাকে এইভাবে সাহসিকতা যোগায়, তখন মানে কিছুটা হলে আমি বাঁচার আশা ফিরে পাই।
পরিবারের সদস্যরা কি এটি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? আমাদের পুরো পরিবারটাই ওর কারণে ভঙ্গুর হয়ে গেছে। ও পরিবারের সবার ছোট। আমার হাজবেন্ড, ওরা 4 ভাই 1 বোন। তো ও ছোট হিসেবে হলে কি হয়েছে, ওর খুব দায়িত্বশীল ছিল, ন্যায়ের সাথে কাজ করত। আমাদের পুরো পরিবারটাই এখন ভঙ্গুর। মানে আমাদের যে স্ট্রং ব্যাকআপ ছিল সেটাই ও ছিল, যে মানে ব্যবসা বাণিজ্য হ্যাঁ হ্যাঁ সবকিছু দেখা সবকিছু দেখাশোনার দায়িত্ব ওর মধ্যে পরিবার ছিল। তাহলে চলছে কিভাবে এখন? আমাদের নিজেদের বাসা আছে, বাসা ভাড়া, এটা দিয়ে আর কি চলে যাচ্ছে কোনোভাবে। আচ্ছা আচ্ছা, রাষ্ট্রীয় কোনো সাপোর্ট পেয়েছেন কিনা বা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে কিনা? না, এখনো অবধিতে আমাদেরকে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেয়া হয়নি। গেজেটে নাম এসেছে হ্যাঁ হ্যাঁ, গ্যাজেটে নাম এসেছে। কিন্তু অন্য কোনো না, অন্য স্বীকৃতি, কোনো স্বীকৃতি কোনো এখনো সহযোগিতা পেয়েছেন? না। রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা আপনার জুলাই ফাউন্ডেশন করেছে আমাদেরকে, আমাকে, আমার শাশুড়িকে জুলাই ফাউন্ডেশন সহায়তা করেছে। আর রিসেন্টলি জেলা পরিষদ থেকে আমাদেরকে সহায়তা করা হয়েছে। তো এই সেটা কি এনাফ বলে আপনার মনে হয়? দেখেন, একটা মানুষের জীবনের বিনিময়ে টাকা কিছুই না। আসলে জীবনের বিনিময় হতে পারে না। হ্যাঁ, জীবনের বিনিময়ে কিছুই হতে পারে না। যত সহযোগিতাই আসুক, আমার বাচ্চার যে অভাব, আমার যে ক্ষতি, শূন্যতা। সেটা হ্যাঁ, যে শূন্যতা, সেটা তো আর কখনো পূরণ হবে না। আমার বাচ্চা তো কখনো বাবা ডাকতে পারবে না, আমার বাচ্চা তো ওর বাবার বুকে কখনো ঘুমাতে পারবে না। ও ওর বাবার প্রতি, মানে ও ছোটবেলা থেকেই আমার বাচ্চাটা বাবার প্রতি খুব আকৃষ্ট। আমার শাশুড়ি সবসময় বলতো কি, উনি 5 জুন মারা গেছে আমার শাশুড়ি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 জুন আমার শাশুড়ি মারা গেছে। ছেলের শোক। হ্যাঁ, ছেলের শোকে শোকে। আর আমার শাশুড়ির খুব আদরের সন্তান ছিল, তো উনিও সেটা মেনে নিতে পারেনি। এই ধরনের ট্রমাটাইজ হয়ে হ্যাঁ। গিয়েছিল। তো মা সবসময় বলতো কি, যে আমি দেখেছি, আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু তোমার ছেলে বাবার জন্য যেমন করে, আমি তো এমন কখনো দেখিনি। মানে ও আমার চাইতে ওর বাবার প্রতি অ্যাটাচড ছিল বেশি। আমি আমার বাবার বাড়িতে যদি যাই, কাছাকাছি আমাদের বাসা, আমার বাবার বাসা আর আমার মার বাসা কাছাকাছি, 20 টাকা আনুমানিক ভাড়া। আর আমার হাজবেন্ড আমার কাজিন হয়, আমার খালাতো হয়। তো আমি দেখা গেছে আমার মার বাসায় গেছি, ওখানে আছি, ওর বাবাকে ছাড়া যাবে না। তো আমাদের মধ্যে সবাই বলে যে ও তো ওর ছেলেকে ছাড়া বাঁচবে না, বা ছেলে বাবাকে ছাড়া বাঁচবে না। তো আমরা সবাই ভেবেছি যে হয়তো বা আমার ছেলে এটা মেনে নিতে পারবে না, কিন্তু দেখা গেছে আমার ছেলেই বাবার মতো স্ট্রং। আমার ছেলে আমাকে দেখে রাখছে, আমার ছেলে প্রতিনিয়ত। উল্টো সান্ত্বনা হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, আমিও কি সান্ত্বনা দিব, ও আমাকে সান্ত্বনা দেয় প্রতিনিয়ত, মা তুমি কান্না আপনি করবে কি না। সান্ত্বনা পান? ওর সান্ত্বনা, মানে ওর সান্ত্বনা শুনলে এটা আমার কাছে টনিকের মতো কাজ করে। তখন মনে হয় যে না, আমার বাঁচতে আপনি হবে। করে দাঁড়ান। হ্যাঁ, আমার বাঁচতে হবে, আমার বাঁচার জন্য এখনো অনেক কিছু আছে, আমার ছেলে আছে, এটাই আমার সব কিছু। ও এখন ওই আমার স্বপ্ন, ওকে ঘিরেই আমার বেঁচে থাকা। আমরা শুনবো লিমা আপনার কাছ থেকে আবারও। আমরা একটু আরিফের কাছ থেকে শুনে আসি। আরিফও একজন নির্যাতিত নিপীড়িত মানুষ, এই আন্দোলনে সেও সক্রিয় ছিল, সে বেঁচে আছে। আপনার স্বামী আমাদের মাঝে নেই, আমরা তার মুখ থেকে আরেকটু শুনে আসি। আরিফ, নির্যাতনগুলো কেমন ছিল? তার আগে আমি আরেকটি ঘটনা বলবো, যেটা হচ্ছে আপনার 11 সেপ্টেম্বর 2022 সালে আমাদের নবগঠিত কমিটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো তারপর আমরা 27 সেপ্টেম্বর বিসি প্রক্টরের অনুমতি নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশকালে ছাত্রলীগের পূর্ব পরিকল্পিতভাবে তারা উৎপেতে ছিল আমাদের ফুল এবং মিষ্টির এগেনস্টে। ছাত্রলীগ আমাদেরকে লাঠি শুটার দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে তারা হামলা করেছিল, হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছিল। আমার সহযোদ্ধা, আমরা 10 থেকে 15 জন সহযোদ্ধা আহত হই। আমার মাথায় তখন 7টা স্টিচ করা হয়। আমি মানে দাও দিয়ে কোপ দিয়েছিল? এটা ছিল আপনার ওই লোহার পাইপ এবং হচ্ছে চাপাতি ছিল। হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে আমাদের। চাপাতি দিয়ে মাথায় কোপ? মাথায় লোহার পাইপ দিয়ে মেরেছিল, আচ্ছা, আচ্ছা। আর সারা শরীরে অসংখ্য জখম। তো আমরা দেখেছি দীর্ঘদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার যে 17 বছরের শাসনামল, এই শাসনামলে আসলে আমাদের বহু মানুষ গুম, খুন, হত্যা মামলার শিকার হয়েছে। হল নির্যাতনের ঘটনাটি বলুন। হল নির্যাতনের বিষয়টা হচ্ছে আপনার, যখন আমি 2010-এ হলে উঠি, মনস্থির করি যে আমি ছাত্রদলের রাজনীতি করব। তো আমি, আমার ব্যাচে 60 জন ছিল, তো 60 জনকে আমি ছাত্রদলে ইনভাইট করি উঠেই, যে ছাত্রদল করবি কিনা। আমি তো ছাত্রলীগ করি না, আমার ফ্যামিলি হচ্ছে পারিবারিকভাবে বিএনপি, যদি তোরা করস তাহলে। তো ইনভাইট করার কারণে ধীরে ধীরে
আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন ফার্স্ট ইয়ারের যে নতুন ব্যাচ আসে তখন আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যারা ছিল ওদেরকে আমি বললাম আমি তো ছাত্রলীগ করি, আমি ছাত্রদল করি, আমি রেগুলার প্রোগ্রাম করি, তোরা আমার সাথে প্রোগ্রামে অংশগ্রহণ কর। তো যার দরুন আমি যে ছাত্রদল করি এই ঘটনাটা স্প্রেড হয়ে যায় মোটামুটিভাবে হলে। তো হ্যাঁ, আমার পিছনে গোয়েন্দা লাগায়। তো 24 মার্চ 2011 সালে প্রেস ক্লাবের সামনে একটা প্রোগ্রাম ছিল বিএনপির। ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার দরুন তারা খবর পায় যে আমি 6 জনকে নিয়ে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তারপরে ওই দিন তারা স্পাই লাগানোর পর আমি যখন রাত 1টার দিকে হলে আসি তখন ছাত্রলীগের আমার হলের পরবর্তীতে সেক্রেটারি হয়েছিল ইয়াজাল রিয়াদ, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল। সে 1টার দিকে আমার রুমে এসে বলে যে তুই আজকে প্রোগ্রামে গিয়েছিলি? আমি বললাম জি ভাই। বলছে যে হল প্রেসিডেন্ট সেক্রেটারি তোকে রুমে রাখছে। তখন ইয়াজাল রিয়াদ আমাকে ধরে নিয়ে যায় 203 নম্বর রুমে। ওইখানে যে দেখি যে হল প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্রলীগের, হ্যাঁ ছাত্রলীগের গোলাম রব্বানী, কিছুদিন আগে যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সে তখন হলের পোস্টে ছিল, সে সহ 20 জনের মতো লাঠি শুটার স্টাম্প নিয়ে রুমে 203 নম্বর রুমে অবস্থান করতেছে। তখন আমি মাত্র ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি, তখন মানসিকভাবে তো আমি খুব দুর্বল ছিলাম যে আমি একা একটা মানুষ। তখন আমাকে মানসিকভাবে অনেক টর্চার করলো এবং তারা জানতো যে আমি সব কিছু অর্গানাইজ করছি। যেহেতু আমার ব্যাচের 60 জনকে আমি বলেছি যে ছাত্রদল করবি কিনা, তো আমার খবরটা হয়তো চলে গেছে, যার জন্য আমার পিছনে স্পাই ছিল। তো পরে একে একে আমার সাথে যে 6 জন ছিল 6 জনকেই ধরে নিয়ে আসলো। আমাকে মানসিকভাবে অনেকক্ষণ টর্চার করছে যে কে কে গেছে বল। আমি বলিনি কারোর কথা, কিন্তু তারা এমনভাবে স্পাই লাগিয়েছিল কে কে গেছিলাম সবার তারা বের করতে পারছে। তারপর আমাদেরকে হল প্রেসিডেন্ট সেক্রেটারি বললো, আমাদের মোবাইল ফোন মানিব্যাগ সব কিছু নিয়ে গেলো, কার রাজনীতি করি, কার ফ্যামিলি কী করে। তখন বলেছিলাম যে আমার 14 গোষ্ঠী বিএনপি করে, কোন গ্রুপ করস। তো তখন টুকু ভাই প্রেসিডেন্ট ছিল, নাসির ভাই সেক্রেটারি ছিল। আমি বলছি টুকু ভাই নাসির ভাইয়ের সাথে রাজনীতি করি। পরে বললো যে এদের 212 নম্বর রুমে নিয়ে নির্যাতন কর। পরে আমাদের 200 গরুর পালের মতো ধরে ধরে 212 নম্বর রুমে নিয়ে গেল মুজিব হলে। নিয়ে আপনার রাত কটা? রাত বাজে তখন 2টা, জি 2টা বাজে। নিয়ে আপনার 10-15 জন, জহির, ইলিয়াস, এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রব্বানী, তারপরে হচ্ছে আপনার ইয়াজাল রিয়াদ, এরা সকলে মিলে আমাদের ইলিয়াস ব্যাপক বেধরক পিঠায় 10-15 জন মিলে আমাদের 6 জনকে স্টাম্প লাঠি যত প্রকার আছে। তো এমনভাবে প্রহার করতে করতে এক পর্যায়ে আমার পায়ে হিট করলে আমার ডান পা এখানে ভেঙে যায়। 11 সালের 26 মার্চের সকল দৈনিকে আসছে, আমার ডান পা ভেঙে দেওয়া হয় এবং নয়াদিগন্ত পত্রিকায় লেখা হয় যে এদের মধ্যে আরিফুল ইসলামের নেতৃত্বে আরও অংশগ্রহণ করছে, আরিফুল ইসলামের পা ভেঙে দেওয়া হয়েছে। তৎকালীন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম নাসির ভাই তখন আমাদের ঢাকা মেডিকেলে দেখতে যাই। আমরা 3 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিই। এরপরে ওই ভাঙা পা কতদিন ট্রিটমেন্ট করতে হয়েছে? ভাঙা পা ট্রিটমেন্ট করতে হয়েছে আমার 15 দিনের মতো লাগছে এটা ঠিক হইতে। প্লাস্টার 15 দিন ছিল। এরপরে আর হলে থাকতে পারেন না? পড়াশোনা কি ঠিকভাবে করতে পেরেছেন? ক্লাস করতে পেরেছেন? এটা নিয়েও আরেকটা কাহিনী আছে। আমি যখন হল থেকে আমাকে বের করে দিল, তারপরে আমার উপর হইলো যে এই ছেলেটা শুধু আমার হল না, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হলেই আমি ছাত্রদলের কর্মীদের বের করেছি, আমার সহযোদ্ধা বন্ধু ছোটো ভাইদের অনেক হলেই। তো আমার উপর নির্দেশনা দিল, এ যখন ক্লাস করতে আসবে এর কূপ দিয়ে কল্লা ফেলাই দিবি। তো আমার যে ছোটো ভাইরা ছিল হলে আমার এলাকার, ওরা বলতো যে ভাই আপনার উপর এরকম অত্যাচার নির্যাতন। তো আমি 14 পর্যন্ত, আসলে আমি তো শারীরিক নির্যাতনের কথা আপনাকে বলতে পারতেছি। এই ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 17 বছর শাসনামলে আমাদের যে মানসিক নিপীড়ন, মানসিকভাবে যে নির্যাতনের শিকার হয়েছি সেটা আসলে বলা করার মতো না। তো পরীক্ষা, ক্লাস, একাডেমিক সেশন, ক্লাস পরীক্ষা আমি ক্লাস খুব কমই করতে পেরেছি। পরীক্ষা দিতে পেরেছি? পরীক্ষা জরিমানা দিয়ে ম্যাক্সিমাম দিয়েছি, ম্যাক্সিমাম পরীক্ষায়। আর আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তো এই বিভাগে আমাদের সাদা দল অর্থাৎ বিএনপি পন্থী টিচাররা বেশি থাকায় আমি একটু সহযোগিতা পেয়েছি। কিন্তু নীল দলের আমাদের নীল দলের যে জয়েন্ট সেক্রেটারি ছিল এখানে আওয়ামী লীগ পন্থী গোলাম রব্বানী, ও খুব ডিস্টার্ব করতো আমাকে। তো যখন অনার্স পরীক্ষা খুব কষ্ট করে দিলাম, আমার অ্যাটেন্ডেন্স মার্কস আমার ছিলই না, আমি শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতাম, খুব 1-2টা ক্লাস করতে পারতাম। তো মাস্টার্সে আমি 14 যখন একটা নির্বাচন হলো, পাতানো নির্বাচন, যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনে পর এটা বাতিলের দাবিতে যে 14-15 যে আন্দোলন, তখন হরতাল অবরোধ প্রত্যেকটা অংশগ্রহণ করেছি। তখন 15 সালে আমার মাস্টার্স পরীক্ষার সময় আসে, কিন্তু আমি মাস্টার্স পরীক্ষা কোনো ক্রমেই এবার দেওয়ার সুযোগ পাচ্ছি না। তখন আমি আমার সাদা দলের বর্তমান কলা অনুষদের ডিন সিদ্দিকুর রহমান স্যার এবং আতাউর রহমান বিশ্বাস স্যার, ওনাদের শরণাপন্ন হলে ওনারা আমাকে যুক্তি দিল যে তুমি তোমার পারিবারিক মামলা, রাজনৈতিক মামলার কথা বলবো না, যে পারিবারিক একটা মামলার কারণে তুমি ক্লাস করতে পারো নাই এবং তুমি একটু প্রোটেকশন চাও।
তখন আমার চেয়ারম্যান বরাবর ওনারাই পরামর্শ দিল যে চেয়ারম্যান বরাবর তুমি একটু পুলিশ প্রোটেকশনের তুমি আবেদন করো। তখন আবেদন করে তারপর আমি আমার মাস্টার্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম 2015 সালে। তো এর আগেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল তো আসেনি মনে হয়, যেই পড়াশোনা যেই রেজাল্ট আসবার কথা ছিল সেটি তো আর করতে পারেন না, পড়াশোনার তো বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশও ছিল না। আচ্ছা আচ্ছা। ছাত্রলীগের আরিফুল ইসলাম আরিফ, এই যে নির্যাতন নিপীড়ন এগুলো তো বিচার হওয়া উচিত। জি, এই আপনার মতো হাজার হাজার মানে শিক্ষার্থীর জীবন তো শেষ করে দিয়েছে, শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের সন্ত্রাসের অভয়ারণ্যে তারা পরিণত করেছিল। শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না এবং তারা ক্যাম্পাসে চাঁদাবাজি, ছিনতাই না, আমাদের থেকে শুরু করে। এই যারা এই কাজগুলো করেছে তাদের তো বিচার হওয়া উচিত। এখন তো ন্যায় বিচারের বাংলাদেশ। জি, আপনি জানবেন যে গত 26শে সেপ্টেম্বর 24 সালের 26শে সেপ্টেম্বর আমাদের সাথে 2022 সালের 27শে সেপ্টেম্বর যে ছাত্রলীগের যে নির্যাতন বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা ভিসি প্রক্টরের সাথে দেখা করতে গেলে, তো সেই ঘটনার জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাতেই আমি কোর্টে মামলা করেছি এবং বিজ্ঞ আদালত সেই মামলা সংশ্লিষ্ট থানায়, শাহবাগ থানায় সেটা এফআইআর নিয়েছে, যেখানে আমি তৎকালীন এরকম প্রত্যেকটি ঘটনার তো বিচার হওয়া উচিত। জি, যদি এবং আপনি কি মনে করেন হওয়া উচিত কিনা? আমি মনে করি যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এই দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গাতেই সকলের মুক্ত বাক, মুক্ত স্বাধীনতা সবকিছু, অর্থাৎ মুক্তভিত্তিক রাজনৈতিক চর্চার অধিকার আছে যেহেতু গণতান্ত্রিক সেটা দেশ। নিশ্চিত করা যেহেতু তারা বাধাগ্রস্ত করেছে, তো আমি চাই যে ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এই বাংলাদেশে হোক। জি আরিফ, ধন্যবাদ। সময় থাকলে আবারও ফিরবো। লিমা, এখন আপনার সময়গুলো কাটছে কিভাবে? এই আপনার স্বামীর ব্যবসা বাণিজ্য কে সামলাচ্ছে, কে দেখছে? এখন ও যে ব্যবসাটা করতো এখন এটা বন্ধ আছে, আর আমার সময় কাটছে ওর স্মৃতি আর আমার ছেলেকে নিয়ে। এই দুইটা দিয়ে এখন আমার খুব সময় কাটছে। পরিবারের অপর সদস্যদেরকে মানসিক সাপোর্ট পান? তাদের ব্যবহারগুলো কেমন? এটা তো আগের মতো এক্সপেক্ট করা যায় না। ওখান থেকে অনেকটা কঠিন হয়ে আসছে আমাদের জীবনযাপন করা। আমার ছেলের কঠিন থেকে কঠিনতর সময় আমরা পার করতেছি এখন। সময় যত গড়াবে সময় তো আরো কঠিন, হ্যাঁ, আরো কঠিন হবে। সেজন্য কি মানসিকভাবে আপনার প্রিপারেশন আছে বা নিজে কিভাবে প্রস্তুত করছেন? এখন প্রত্যেকটা দিন আমার এমন হচ্ছে যে প্রত্যেক দিন আমি নতুন করে গড়ে উঠছি। গড়ে উঠতে হবে আমার জন্য, আমার ছেলের জন্য। আর আমার ছেলের তো আর কেউ নেই, ওর আমি আছি, আমি ওর আছি, এই দুইজনই আমরা দুইজনের পরিপূরক এখন। তো এটা নিয়ে আমার এখন বেঁচে থাকা। তো মামলা করবার চিন্তা করছেন কি? হ্যাঁ, মামলা করার চিন্তা করছি। আমি আগেও করতাম, আমার শাশুড়ি অসুস্থ থাকায় দীর্ঘদিন উনি অসুস্থ ছিল, তো এই কারণে আমি এটা একটু স্থির ছিলাম। হ্যাঁ, বিলম্ব হয়েছে। তো ইনশাআল্লাহ আমি খুব দ্রুত এটা মামলা করব। লিমা, সরকারের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি, আপনি একজন শহীদের স্ত্রী, শহীদ পরিবারের মানুষ, সদস্য, এবং সরাসরি আপনি কিন্তু ভুক্তভোগী। আপনার কি কিছু বলার আছে? আমার এটাই বলার যে যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ দেশকে কতটা ভালোবাসে। তো এই ভালোবাসা, এই ত্যাগ যেন কখনো কোনো রাজনৈতিক দল ভুলে না যায়। আমার এটাই তাদের কাছে প্রত্যাশা। এবং এই শহীদদের সম্মানটুকু যেন থাকে। হ্যাঁ, এই সম্মানটুকু শহীদ পরিবারগুলো যেন গোটা জাতির কাছে নিরাপত্তা পায়। নিরাপত্তা পায়। আমাদের যেন কোথাও যে মানে হেনস্থার শিকার না হতে হয়, এটাই আমার চাওয়া সবার কাছে। হয়তো শহীদ রেজাউল নেই, কিন্তু গোটা জাতি যেন রেজাউলের মতো ভূমিকা রেখে আপনাদের পাশে থাকে, বা কিছুতে সব শহীদদের পাশে, আহতদের পাশে যেন দাঁড়ায়, সেই প্রত্যাশা। হ্যাঁ, সেটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরিফ, আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদল নেতা আরিফুল ইসলাম লড়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। 24-এর গণ অভ্যুত্থানেও ছিল তার বিরচিত ভূমিকা। দীর্ঘ এই সংগ্রামী জীবনে তিনি হয়েছেন নির্যাতিত, নিপীড়িত। এদিকে আকলিমা আক্তার লিমা, হাসিনার পুলিশ বাহিনী যার স্বামীকে হত্যা করেছে 24-এর 19 জুলাই, 12 বছরের একমাত্র সন্তানকে নিয়ে এখন আকুল পাথারে পড়েছেন লিমা।
আমাদের প্রত্যাশা 24 পরবর্তী নতুন বাংলাদেশে আরিফুল ইসলাম ও তার ওপর চালানো আওয়ামী নিপীড়নের বিচার পাবেন, সেই সঙ্গে স্বামীহারা আকলিমা আক্তারও পাবেন স্বামী হত্যার বিচার। আমাদের বিশ্বাস এ সরকার নিপীড়িতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন। দর্শক, এ অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।